18 বছরের এক কিশোরী মেয়েকে গণধর্ষণ করে জঙ্গলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ফেলে রেখে যায় একদল নরপিশাচ ধর্ষকেরা। টেলিভিশনে খবরটা শুনে টিভির দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে ওঠে। বিয়ের জন্য কেনা নীল পাড়ের তাঁতের শাড়িটা হাত থেকে পড়ে যায়। আবার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, কারণ টেলিভিশনে যে মেয়েটাকে দেখাচ্ছে সে আর অন্য কেউ না, আমার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। সামনে শুক্রবার, কথার সাথে আমার বিয়ে। আজ এই ভালোবাসার মানুষটিকে পুরুষ নামে কিছু পশু নষ্ট করেছে। বুক ফেটে কান্না আসছে। আমি পরের দিন আমার বাড়িতে ফিরি। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এলাকার লোকদের কাছে শুনতে পায় এলাকার সকল লোক কথাকে বের করে দিতে চাচ্ছে। নষ্টা কোনো মেয়েকে এলাকায় কেউ জায়গা দিবে না। কথা একটা পাপী মেয়ে। একজন ধর্ষিতাকে জায়গা দেওয়া মানে নিজের গ্রামের সম্মান নষ্ট করা। পুলিশ শুধু মুখে বলে যাচ্ছে এ বিষয়ে সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনবে। আমি গ্রামে এসে আর বাসায় যাইনি, সরাসরি কথাদের বাসার উদ্দেশ্যে চলে যাই। কথাদের বাসা যেতে একটা বন পাড়ি দিতে হয়। বনটা পাড়ি দিতে ভয়ে চুপসে যাই আমি। ভূতের মতো কিছু দৌড়ে যাচ্ছে ভূতের বটগাছটার দিকে। ছোটবেলা শুনেছি সেখানে নাকি রাক্ষসী থাকে। আমি অনুমান করতে পারছি একটা মেয়ের মতো দেখা যাচ্ছে। বটগাছটা আমার থেকে প্রায় 100 গজ দূরে। বটগাছের নিচে গিয়ে মেয়ে না ভূত যাই কিছু হোক দাঁড়ালো। আমি মনে মনে স্থির করে নিলাম, দেখি, জীবনে ভূত দেখিনি, আজ দেখব। যেই ভাবা সেই কাজ। লুকিয়ে লুকিয়ে গাছের কাছে যেতে যা দেখলাম তা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। গাছের নিচে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে যে অন্য কেউ না, কথা, আমার ভালোবাসার মানুষ। বুকটা কেঁপে উঠল যখন দেখলাম ফাঁসির দড়ি কথা গলা দিচ্ছে। দৌড়ে গিয়ে কথাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলাম, এ কি করছো তুমি? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? কে আপনি? আমাকে কেন মরতে দিচ্ছেন না? আমি বেঁচে থেকে কি করব? আমি তো সেদিনই মরে গেছি যেদিন 7 জন মিলে সারা রাত আমার শরীরটাকে হিংস্র জানোয়ারের মতো ভোগ করেছে। ছেড়ে দেন আমাকে, আমি আর বাঁচতে চাই না। ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলাম, লজ্জা করে না মরার কথা বলতে? আমি কি মরে গেছি? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি তো তোমার দেহটাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমার ওই পবিত্র মনটাকে। এই পাগলি, কাঁদছো কেন? চোখের পানি মুছে ফেলো। রাজ, প্লিজ, আমার মতো ধর্ষিতাকে ভালোবাসার কথা মুখেও নিও না। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তোমাকে দেওয়ার মতো আজ নেই যে আমার কিছু। সবাই আমাকে নষ্টামে নাম দিয়েছে জানো। খুব স্বপ্ন দেখেছিলাম লাল বেনারসি নিয়ে সারা শরীর জড়িয়ে নেব, আলতা দিয়ে পাটা রাঙিয়ে নেব, দুহাত ভরে মেহেদি সাজে তোমার বউ হয়ে যাব। কি থেকে কি হয়ে গেল? ভেবেছিলাম তোমার বুকে ঠাঁই পাবো, কিন্তু আমার ঠাঁই হবে হয়তো কোনো নিষিদ্ধ পল্লীতে। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে মরতে দাও। মরবে? তাহলে মরো, তবে এক দড়িতে দুজন। তুমি যে আমার জীবন, তোমাকে কেমনে মরতে দিতে পারি? এই বুকটাতে একটু কান পেতে শোনো, আমার প্রতিটা হৃদয়ের স্পন্দন তোমার নাম বলে। আমি তো তোমার শরীরকে নয়, তোমার মনকে ভালোবাসি। মনটা দিয়ে আমায় ভালোবেসো, আমার আর কিছুই লাগবে না। একটু বুকে আসবা? কথাটা বলার সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে কথা আমায়। এই, কাঁদছো কেন? আমার বুকে আসলে কি তোমার কষ্ট হয়? আমার কথাটা শুনে কথা আরও জোরে ফুপিয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, তোমার বুকটা যে আমার সুখের ঠিকানা। জানো রাজ, পরশুদের সন্ধ্যাবেলা যখন কোচিং করে বাসা ফিরছিলাম, তোমার সৎ ভাই রাফি আর তার বন্ধুরা মিলে পাশের পুরা বাড়িতে নিয়ে যায়। তারপর হিংস্র প্রাণীর মতো থাবা দিয়ে আমায় বস্ত্র খুলে নেয়। মানুষ এতটা নিষ্ঠুর কীভাবে হয়? আমি বলেছিলাম, তোমরা তো জানো জন্ম নেওয়ার পর বাবা মারা গিয়েছে এতিম করে। অন্যদিকে মাটাও আমাকে ফেলে চলে যায়। আপন বলতে কেউ নেই। প্লিজ, তোমরা আমার ভাই হও। তোমাদের বোনের ইজ্জতটা ভিক্ষা দাও। আমার মতো এতিমের সম্মানটা তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি। প্লিজ ভিক্ষা দাও। তোর বোন মনে করে ছেড়ে দাও। সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। প্লিজ যেতে দাও। প্লিজ যেতে দাও না ভাইয়ারা আমাকে। আমাকে খুন করে ফেলো, তবু আমার সম্মানটা ছিনিয়ে নিও না। জানো, সেদিন দেখেছি নরপিশাচদের রক্তচক্ষু হৃদয়ে কাঁপানো হাসি। অট্ট হাসি দিয়ে বলেছিল, সবাই যদি বোন হয় বউ হবে কে? দুজনে আমার হাত পা চেপে ধরে একজন বুকের ওপর ওঠে, অন্যটা সরিয়ে ফেলে। আমার কাছে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। তারা পালাক্রমে একের পর এক ধর্ষণ করে, জঙ্গলে ফেলে রেখে যায়। পুলিশকে বলার পরও পুলিশ কিছু করেনি। আমি হাঁটতে পারি না। তাই বলছি, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমার কোনো অভিযোগ থাকবে না। বিয়ে করবো তো।
চলো কথাটা বলে রাতে কাজে অফিসে নিয়ে কথাকে বিয়ে করে ফেলি। কথা শুধু বিস্ময়ের দৃষ্টিতে তাকাচ্ছে আর কাঁদছে। আমি কথার হাতটা শক্ত করে ধরলাম। মামা কোথায় তুমি? শুনেছ পাশের গ্রামে যে মেয়েটাকে রাফি ভাইয়া আর তার বন্ধুরা ধর্ষণ করেছিল, রাত যাকে ভালোবাসতো, আমাদের দ্বিমতে বিয়ে করতে চেয়েছিল, সে মেয়েটাকে টিভিতে দেখিয়েছে। জানতাম আমি কিছু হবে, সারা এলাকা টয় টয় করে ঘুরে। এমন খারাপ মেয়ের খারাপই হবে, আর রাফিকে কি দোষ দিবে? এ বয়সের ছেলেরা একটু একটু এমন করবেই। কই গো রাফির মা, তোমার ছেলে কি করেছে? থানা ম্যানেজ করে আসলাম। তোমার ছেলে কি করে এসব? কি শেখাইছো ছেলেকে? কয়েকদিন সাবধানে থাকতে বইল, নইলে পরে তোমার কান্না শুনতে পারবো না। আমি দরজায় দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেলাম বাবার মুখে এই কথা। হঠাৎ সৎমা চেঁচিয়ে বলে উঠল, কি করেছে এমন? ভালো লাগছে তাই করেছে? আমাদের কি টাকা পয়সা কম আছে? আমার ছেলে একটু ফুর্তি করেছে আর মেয়েটা ইচ্ছা করেই এমন করেছে। খারাপ বেশ্যামে একটা, সারাদিন ঘুরে বেড়ায়। আর তোমার অকর্মা ছেলে নাকি নষ্টা মেয়েকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে। শোনো, ওই নষ্টা মেয়েকে যদি বিয়ে করে আমি আর এ বাড়িতে থাকবো না। অকর্মা ছেলেটা তার মাকে খেয়েছে, এখন আমার জীবনটা নরকে ভাসিয়ে দিচ্ছে। মাটা যেমন চরিত্রহীনা ছিল, তেমন একটা চরিত্রহীন ছেলে জন্ম দিছে। কথার দিকে তাকিয়ে দেখি কাঁদছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজায় নক করলাম। দেখ তো জান্নাত কে এসেছে। জান্নাত দরজা খুলেই হাতে থাকা পানির গ্লাসটা ফ্লোরে ফেলে দেয়। মা দেখে যাও, বাড়িতে পতিতাকে নিয়ে এসেছে বিয়ে করে, আমাদের মুখ দেখানোর কোনো জায়গা রাখলো না। কই গো দেখে যাও, তোমার ছেলে ধর্ষিতাকে বিয়ে করে নিয়ে এসেছে। মাটা যেমন নষ্ট ছিল, তার ছেলেটাও ঠিক তেমনই রয়েছে। সৎ মায়ের কাছে এসব শুনে রাগে শরীর গিজগিজ করে। শুধুমাত্র বাবা নামক লোকটাকে শ্রদ্ধা করি বলে এখনও চুপচাপ দাঁড়িয়ে আছি। কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? একটা ধর্ষিতাকে বিয়ে করে নিয়ে আসার সময় একবারও ভাবলি না তুই কার সন্তান? আমার মান সম্মানকে এভাবে ধুলোয় মিশিয়ে দিতে একবারও ভাবলি না? তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে যখন কথাকে ধর্ষণ করেছে, তখন কোথায় ছিল তোমার সম্মান? জানি কিছু বলতে পারবে না। দেখছো দেখছো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদবটাও শেখেনি। তুমি শুনে নাও, কোনো ধর্ষিতাকে এ বাড়িতে জায়গা দিলে আমি এ বাড়িতে থাকবো না। আমি আজকেই জান্নাত আর রাফিকে নিয়ে চলে যাব। তুমি আর তোমার আদরের ছেলে থাকো। রাজ, এখনই এই মেয়েকে তালাক দিবি। বাবা, এটা কোনোভাবে সম্ভব নয়। আমি কথাকে ভালোবাসি। তুই যদি ধর্ষিতাকে তালাক না দিস তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর যদি কোনো দিন আমার বাড়িতে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। না বাবা, এমন কসম দিও না। তোমার মরা মুখ দেখতে পারবো না। ছোটবেলা মাকে হারিয়েছি, বুঝেছি মাকে ছাড়া বেঁচে থাকা কেমন কষ্ট। প্লিজ বাবা, শুধু বলবো দোয়া কইরো আমাদের জন্য। কখনো মন চাইলে একটা বার ডাক দিও, কাছে চলে আসবো। হয়েছে, আর অভিনয় করতে হবে না। ধর্ষিতা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, দত উতলাইয়া পড়ছে মনে হচ্ছে। বাবার পায়ে কথা সালাম করতে গেলে বাবা পা সরিয়ে ফেলে। আমি কথার হাতটা শক্ত করে ধরি। বাড়িটার দিকে শেষবারের মতো এক নজর তাকিয়ে কথাকে নিয়ে বের হয়ে গেলাম। কথার দিকে দেখে দেখি কাঁদছে। চোখের পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কথা কাঁদছে। এই কান্না কষ্টের কোনো কান্না নয়, এই কান্না পরম পাওয়ার কান্না। ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিলাম। আজ আমাদের বিয়ের 3 দিন। 3 দিন পর আজ আমাদের বাসর ঘর। রাত 12টা বাজে, এখনও বেলকনিতে দাঁড়িয়ে আছি। আকাশটা কেমন ঘুর অন্ধকারে ঢেকে যাচ্ছে। রাত 1টার দিকে বাসর ঘরে যেতেই কথা পা ছুঁয়ে সালাম করলো। কথাকে বুকে জড়িয়ে নিলাম। তোমাকে একটা কথা বলবো? বলো। জানো, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। দোয়া করি সব মেয়ে যেন তোমার মতো একটা স্বামী পায়। কখনো আমায় ছেড়ে যেও না। তোমার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি যেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। এই তুমি কাঁদছো কেন? ফুল সোজা রাতে কি কেউ কাঁদে? বুকে আসো। কথাকে বুকে নিয়ে কথা ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিলাম। কথার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিছুক্ষণ পরে অজানা এক ভালোবাসার রাজ্যে হারিয়ে গেলাম। কয়েকদিন পর হঠাৎ খবর আসলো বাবা মারা গেছে। বাবার মৃত্যুর কথা শুনে মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কথাকে নিয়ে গ্রামে গিয়ে বাবাকে মাটি দিতে পারিনি। সৎমা আর রাফি গ্রামের মানুষদের বলেছে ধর্ষিতা আর ধর্ষিতার স্বামীকে মাটি দিতে দেওয়া হবে না। কত অনুরোধ করেও বাবার কবরে এক মুঠো মাটি তো দূরের কথা, মুখটা পর্যন্ত দেখতে পারিনি। কথাকে নিয়ে অশ্রু ভেজা চোখ নিয়ে ঢাকায় চলে যাই। মাঝরাতে ঘুম ভেঙে যায় কথার কান্নার আওয়াজে। আর পাশে তাকিয়ে দেখি কথা নেই। কান্নার আওয়াজ শুনে পাশের রুমে গিয়ে দেখি কথার নামাজ শেষ করে মোনাজাতে কাঁদছে আর বলছে, হে আল্লাহ তাআলা, আমার তো বাবা মা তুমি ছোট থাকতে উঠে নিয়েছো। জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, বাবার আদর কি বুঝিনি। শুনেছি মা গর্ভে থাকাকালীন
তুমি আমার বাবাকে তোমার কাছে নিয়ে নিয়েছো। হাসপাতালের বেডে জন্ম দিয়ে মাটাকেও চলে গেছে বাবারই মতো। কখনো মা বাবার স্নেহ ভালোবাসা কি বুঝিনি, তবু তোমার কাছে কোনো নালিশ করিনি। তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া। তুমি আমায় রাজের মতো একটা স্বামী আমাকে দিয়েছো। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা আমার স্বামীর বুকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ, আমার শ্বশুরকে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করো। তার প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ, তিনি তো আমার বাবার মতোই ছিল। আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। আমার স্বামী যেন চিরজীবী হয়। আল্লাহ, হে পরম করুণাময়, তোমার কাছে শেষ মিনতি, আমি আর আমার স্বামী যেন তোমার জান্নাতে একসাথে থাকতে পারি। কথা মোনাজাত শেষ করে পেছন দিকে তাকাতেই দেখে আমি কাঁদছি। কাঁদছো কেন? সত্যি তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। প্লিজ ওভাবে বলো না। তোমার মতো স্বামী কজনে ভাগ্যে হয়। আল্লাহ যেন তোমাকে আর আমাকে তার জান্নাতে জায়গা করে দেয়। কথাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। দিনগুলি ভালোই কাটছিল। কিছুদিন পর আমাদের ঘর আলোকিত করে এক রাজকন্যা এলো। মনে হচ্ছিল দুনিয়াটা জান্নাতের এক টুকরা। কথা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। এদিকে আমি যদি নামাজ না পড়ি তাহলে খেতে দেয় না। তার কথা হলো দুজন একসাথে যেন আল্লাহ জান্নাতে থাকতে পারি। হঠাৎ একদিন টিভির পর্দায় একটা সংবাদ শুনে থমকে গেলাম। মায়ের হাতে ধর্ষক ছেলে এবং তার বন্ধুরা খুন। কথাকে ডাক দিতে গিয়ে গলাটা কেমন ধরে এলো। পাশে তাকিয়ে দেখছি কথা কাঁদছে। টিভিতে যে 7টা লাশ দেখাচ্ছে তাদের সবাই ছিল কথার ধর্ষক। তাদের মাঝে লাশ হয়ে শুয়ে আছে আমার সৎ ভাই রাফি। আর সব থেকে অবাক হলাম তখন যখন দেখলাম তাদের সবার খুনি হচ্ছে আমার সৎ মা, যে মা তার ছেলেকে ধর্ষক হতে প্রশ্রয় দিছে। হঠাৎ হাতে থাকা গ্লাসটা পড়ে গেল যখন শুনলাম রাফির বন্ধুরা জান্নাতকে ধর্ষণ করে আর জান্নাত ধর্ষিতার মুখ দেখতে না পেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। কথা আর আমাদের রাইসাকে নিয়ে পরের দিন গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামে গিয়ে সব কিছু শুনে চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। যে সৎ বোনটাকে ছোটবেলা নিজের হাতে খাইয়েছি সে বোনটা আজ কবরে। এই ধর্ষক সমাজ তাকে বাঁচতে দিল না। থানায় গিয়ে সৎ মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই বলল, কথা বৌমা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি। তোমার প্রতি অবিচার করার ফল আজ আমি নিজে হাতে পেয়েছি। আমার মেয়েটাকে আমারই কুলাঙ্গার ছেলের বন্ধুরা নৃশংসভাবে ধর্ষণ করেছে। মেয়েটা যে মুখ দেখাতে পারেনি, মরে যাওয়ার আগে একটা চিঠি লিখেছে। আমি মায়ের কথায় পুলিশের কাছে থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় রাজ ভাইয়া, শুরুটা কীভাবে করব বুঝতে পারছি না। আমি আজ বুঝলাম একটা মেয়ের শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব। আজ তা হারিয়ে বুঝতে পারছি। জানি না কথা ভাবি আমায় ক্ষমা করবে কিনা। তোমাদের প্রতি অনেক অবিচার করেছি। তোমাকে কখনো ভাই বলে স্বীকার করিনি। যে নিজের ভাইয়ের বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করলো, তাদের যৌন চাহিদা মেটালো। কত কাকুতি মিনতি করেছি। বলেছিলাম আমি তো রাফির বোন, তোমার বন্ধুর বোন। তারা কি বলেছিল জানো? তোর ভাই কি কোনো মেয়েকে ধর্ষণের সময় ভাবে সে কারো বোন? ভাইয়েরে, ক্ষমা করে দিস তোর ধর্ষিতা বোনকে। প্রত্যাবর্তন যে এভাবে জীবনে আসবে তা বুঝতে পারিনি। মাকে বলতে চাই, জানো মা, পৃথিবীতে ভাগ্যবান যদি হয় তাহলে আমাদের সৎ মা, রাজ ভাইয়ার মা। কারণ রাজ ভাইয়া সে মায়ের সন্তান যে একটা ধর্ষিতা নারীকে স্ত্রী সম্মান দেয়। আর তুমি সেই মা, যে মা নিজের ছেলেকে ধর্ষক হতে অনুপ্রেরণা দিয়েছ, যার জন্য আজ আমি ধর্ষিত। জানো মা, ধর্ষকদের কোনো পরিচয় নেই। তুমি যদি পারো তোমার মেয়ে হত্যার বিচার করো, তোমার নিজের ছেলে রক্ত দিয়ে, নয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ইতি ধর্ষিতা। পতিতাও বলতে পারো মা, তুমি তো কথা ভাবিকে পতিতা বলেছ। চিঠিটা পড়ে কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। পাশ থেকে মা কথাকে বলল, কথা মা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোকে আর জান্নাতকে যারা ধর্ষণ করেছে তাদের আমি নিজ হাতে খুন করেছি। আমার কুলাঙ্গার ছেলেটার রক্তে যখন রুমটা ভেসে যাচ্ছিল তখন আমার চোখে আমার মেয়ের জান্নাতের ফাঁসির দড়িতে ঝুলানো লাশটা বারবার ভেসে উঠছে। প্রত্যাবর্তন এভাবে আসবে কখনো ভাবতে পারিনি। আজ আমি গর্বিত আমার নিজের মেয়ের ধর্ষকের বিচার নিজ হাতে করেছি। ভালো থাকিস রাজ, একবার মা বলে ডাকবি? বুকের ভেতর যে ঝড়টা উঠেছে তোর মতো সন্তানের ডাকে তা শান্ত করি। নিজের অজান্তে মা ডাকটা দিয়ে ফেললাম। চোখ দিয়ে অঝরে জল পড়ছে। এটা কোনো কষ্টের জল নয়, এটা আনন্দের।